আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত ও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা। ইসিতে ফিঙ্গার ও আইরিশ দিলেন জাইমা রহমান। ভোটার হলেন ঢাকা 17 আসনে। 7 থেকে 24 ঘন্টায় এনআইডি পাবেন জানালেন ডিজি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন রুমিন ফারহানা। প্রয়োজনে দল ছাড়ার ঘোষণা। জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতের প্রার্থী। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মিলল 35 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। অতীতের সব রেকর্ড ভেঙেছে দাবি ডিসি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 1টার দিকে ইসিতে পৌঁছান তিনি। নির্বাচন ভবনের ইটিআই 104 নম্বর রুমে তার এনআইডি সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করা হয়। সেখানে তারেক রহমানের আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান করা হয়। এ সময় ইসি সচিব আক্তার আহমেদ উপস্থিত ছিলেন। এর আগে নির্বাচন কমিশনে তারেক রহমানকে স্বাগত জানান তিনি। সেখানে ভোটার নিবন্ধন কার্যক্রম শেষ করে দুপুর 1:20 দিকে নির্বাচন ভবন ছাড়েন জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। এর আগে এনআইডির জন্য অনলাইনেই ফর্ম পূরণ করেন। সেখানে থেকে বের হয়ে বনানীতে ছোট ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী ইয়াসিন রানা। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রানা, ইসিতে তারেক রহমানের নিবন্ধন কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। ভাবনা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ভোটার নিবন্ধনে উনি সম্পন্ন করেছেন। উনি নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ভবন, নির্বাচন কমিশন ভবনের ঠিক পেছনের যে ভবনটা, এই ভবনে উনি দুপুর 1টার দিকে এসেছেন এবং নির্বাচনের নিবন্ধনের জন্য, ভোটার নিবন্ধনের জন্য উনি ফিঙ্গার দিয়েছেন এবং চোখের যে আইরিশের যে ছবি উনি এটা দিয়েছেন। প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে ওনার ভোটার নিবন্ধনের কার্যক্রম উনি শেষ করেছেন। এর আগে উনি অনলাইনে ভোটার নিবন্ধনের জন্য আবেদন করেন। আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে জানতে পেরেছি উনি যেহেতু বিশেষ একটি ব্যবস্থার মধ্যে নির্বাচনের এই ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। আজকে যেহেতু শনিবার, সরকারি অফিস বন্ধ, এই বন্ধের মধ্যে উনি এই কার্যক্রমটা সম্পন্ন করেছেন। এটা নির্বাচন কমিশনের বিশেষ একটি আইন রয়েছে, ওনারা চাইলে যে কোনো সময় এই ভোটার নিবন্ধন করতে পারেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যে অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি, এই যে ভোটার তালিকা এখন পর্যন্ত তারেক রহমান নিবন্ধিত তালিকায় অন্তর্ভুক্ত হননি। আগামীকাল নির্বাচন কমিশনের একটি সভা হবে এবং সে সভার মধ্যে তারেক রহমানকে ভোটার নিবন্ধনের জন্য এখানে তারা সিদ্ধান্ত নেবেন। আরেকটি বিষয় জানিয়ে রাখছি, ভোটার নিবন্ধন হওয়ার পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে মূলত এনআইডি তৈরি হয় এবং এটি কোনো ধরনের মানুষের সহযোগিতা ছাড়া একটি সফটওয়্যারের মাধ্যমে হয় এবং এই সফটওয়্যার কার্যক্রম সম্পন্ন হওয়ার জন্য মূলত 7 থেকে 24 ঘন্টা লাগে। এই 7 থেকে 24 ঘন্টার মধ্যে তারেক রহমান এনআইডি পাবেন। তারেক রহমানের এই এনআইডি কার্যক্রমের ঠিক আগে 12:30টার দিকে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান এই নির্বাচন কমিশনে আসেন। নির্বাচন কমিশনে যেই ভবনে উনি তারেক রহমানের কন্যা জাইমা রহমান উনি ফিঙ্গার এবং আইরিশ দিয়েছেন। এর মাধ্যমে ওনারাও প্রায় 7 থেকে 24 ঘন্টার মধ্যে ভোটার তালিকা যে এনআইডি এটি পাবেন। আপনাদের একটি বিষয় জানিয়ে রাখছি, তারেক রহমান এবং জাইমা রহমান মূলত ঢাকা 17 আসনের 19 নম্বর ওয়ার্ড গুলশান এলাকার ভোটার হিসেবে ওনারা নিবন্ধিত হয়েছেন এবং আগামীকালকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের মাধ্যমে তারা ভোটার যে তালিকা, সেই তালিকায় তারা অন্তর্ভুক্ত হবেন। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখছি, তারেক রহমান 17 বছর পর দেশে এসেছেন এবং 2008 সালে উনি যখন দেশ ত্যাগ করতে বাধ্য হন তখন নির্বাচন কমিশনের তরফ থেকে যে এনআইডি কার্যক্রম কিংবা ছবি সহ ভোটার তালিকা, এই তালিকাটা তখন আসলে শুরু হয়নি, যার কারণে বিগত এই সময়টিতে উনি আসলে কোনো ধরনের ওনার এনআইডি ছিল না। এছাড়া উনি কোনো ভোটে অংশগ্রহণ, কোনো ভোটের তালিকায় উনি ছিলেন না। এই প্রথম উনি এনআইডি পাচ্ছেন এবং
এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উনি ভোটার হিসেবে নিবন্ধন হবেন, এমনটাই নির্বাচন কমিশনের তরফ থেকে আমাদেরকে আসলে জানানো হয়েছে। ভাবনা নির্বাচন কমিশন থেকে এই ছিল সবশেষ তথ্য। জি রানা, আপনাকে ধন্যবাদ। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও ভোটার নিবন্ধন সম্পন্ন করেন। দুপুর 12:30টার দিকে জাইমাকে নিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে যান তার মা ডক্টর জুবাইদা রহমান। ইসিতে গিয়ে ফিঙ্গার ও আইরিশ দেন জাইমা রহমান। এর আগে অনলাইনে ভোটার নিবন্ধন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও মেয়ে জাইমা রহমান। এর আগে গত 23 জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন ডক্টর জুবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়। তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড পেয়েছেন। ঢাকা 17 আসনের গুলশান এলাকায় 19 নম্বর ওয়ার্ডে ভোটার হচ্ছেন তারা। ভোটার হওয়ার জন্য আবেদন করার পর 7 থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি হাতে পাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন এনআইডি অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবির। তিনি বলেন, তারেক রহমান আবেদন করার 7 ঘন্টার মধ্যে এনআইডি হাতে পাবেন। এই সময়ে না হলে সর্বোচ্চ 24 ঘন্টা সময় লাগতে পারে। সকালে গণমাধ্যমকে এসব কথা বলেন এনআইডি ডিজি এএসএম হুমায়ুন কবির বলেন, ইসির মাঠ পর্যায় থেকে এখন ভোটার হওয়ার সুযোগ নেই, তবে তারেক রহমান এনআইডি করতে পারবেন। তবে তফসিলের পরে ভোটার তালিকায় নাম তুলতে হলে কমিশনে আবেদন করতে হবে। এটা এক্স্যাক্টলি কেউ জানে না, যেটা সফটওয়্যার হয় এবং সফটওয়্যারটা আপনার ও নিজের মতো করে কাজ করে। সে এই যে আমাদের যে 12,76,00,000 লোকের আপনার হচ্ছে তথ্য আছে আমাদের ওখানে, ও কিন্তু 12,76,00,000 লোকের চেক করবে। চেক করে 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 আমি মানে টেকনিক্যালি যতটুকু শিখেছি আর কি, চেক করে করে যখন দেখবে যে এটা ইউনিক, তখন সে একটা নাম্বার জেনারেট করে সফটওয়্যার। এবং এই নাম্বারটা এমন যে এটা আর কেউ জেনারেট করতে পারবে না। কারো কারো ক্ষেত্রে শুনেছি এই ধরুন 7-8 ঘন্টা হয়ে গেছে, কারো কারো 24 ঘন্টা হয়ে গেছে, তখনও হয়নি। বলে কেন হয়নি? বলে যে এখনো প্রসেসটা কমপ্লিট হয়নি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের 3য় দিন রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে গণ অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা হাদির সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। নেতাকর্মী আর উৎসুক জনতার ভিড় অতিক্রম করে গুলশানের বাসা থেকে সকাল 11:20 ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাদির সমাধিতে পৌঁছান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। 24-এর ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের অগ্রনায়ক ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির সমাধিতে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নায়ক তারেক রহমান। গণতান্ত্রিক উত্তরণের আন্দোলনের অগ্রসৈনিক হাদির অবদান এবং আত্মত্যাগের কথা স্মরণ করে দুহাত তুলে তার রুহের মাগফিরাত কামনা করেন তিনি। দলের সিনিয়র নেতাদের নিয়ে হাদির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরে শ্রদ্ধা জানান তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণতান্ত্রিক সংগ্রামের বীর যোদ্ধা হাদির কবর জিয়ারত তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার পরিচয়। তার আগমনে নির্বাচন নিয়ে জনগণের সব শঙ্কা দূর হয়েছে। জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে যারা তারেক রহমান সাহেবের আগমন বাংলাদেশে এটাকে অনেক সমীকরণগুলোকে সহজ করে দিয়েছে এবং আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের যে রাজনীতি, সেই রাজনীতি দর্শনকে সামনে চলে এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দর্শনই, এই রাজনীতি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য সবচেয়ে উপযুক্ত দর্শন। চক্রান্ত ষড়যন্ত্র সেটা আগে ভাগে কিছু বলা যায় না, তবে এখন মানুষের মধ্যে সেই সংখ্যাটা দূর হয়ে গেছে। এর আগে সকাল 10:30টার পর গুলশানের বাসা থেকে রওনা হয়ে 11:15টার দিকে শাহবাগে পৌঁছলে নেতাকর্মী আর উৎসুক জনতার অভিবাদনে সিক্ত হন তারেক রহমান। কবর জিয়ারত শেষে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে যাওয়ার পথে জনতার জোয়ারে শাহবাগ পেরুতেই 8 ঘন্টার বেশি সময় লাগে তার। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি জানান, প্রয়োজনে দল ছাড়বেন, তবু নির্বাচন থেকে সরবেন না। এই আসনটি জমিয়তে উলামায়ে ইসলামের জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দিয়েছেন বিএনপি।
জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামায়াতের প্রার্থী মাওলানা মোবারক হোসেন। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইসাক সুমনকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। মেঘনা নদীর এক পারে কিশোরগঞ্জের ভৈরব। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে সৈয়দ নজরুল ইসলাম সেতু পার হয়ে ওপারে যেতেই গাড়ির চাকা স্পর্শ করল আশুগঞ্জের মাটি। আশুগঞ্জ, সরাইল ও বিজয়নগর উপজেলার একাংশ নিয়ে সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া 2। এই আসনে বিএনপি কোনো প্রার্থী দেয়নি। তাদের শরিক জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীকে নির্বাচন করবেন এখানে। আলেম যেহেতু দাঁড়াইছে, আশিকের রাসূল, আমরা ওনাকেই চাই। জুটের থেকে যেহেতু নির্বাচন দিছে, যেহেতু দলতে দিছে না, যেহেতু যোগ্য প্রার্থী দেখে আমরা ভোট দেব। দল মনোনয়ন না দিলেও স্বতন্ত্র নির্বাচন করবেন সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ব্যারিস্টার রুমিন ফারহানা। দল দলের মতন করে তাদের সিদ্ধান্ত নেবে, আমি আমার সিদ্ধান্ত আমার মতো করে নেব। আমি আমার নেতা কর্মীদের সঙ্গে কথা বলবো, তারা যদি বলে তাহলে আমি সেই পথে যাব, তবে নির্বাচন আমি করব। তবে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজ জানান, তাদের আসনে ব্যালট পেপারে ধানের শীষ থাকবে না, তারা খেজুর গাছের পক্ষেই কাজ করবেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত আমরা মনে করি। দেশনায়ক জনাব তারেক রহমান দেশের সার্বিক অবস্থার কথা বিবেচনা করে জোটকে আসনটা ছেড়ে দিয়েছেন। দেশনায়ক জনাব তারেক রহমানের এই সিদ্ধান্তকে গ্রহণ করে নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে দাঁড়িপাল্লার প্রার্থী জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন। 5 বছরে এই 55 বছরে যে গ্যাপগুলি, অবহেলিত সংখ্যাটা বাদ দিয়ে এলাকার জনমানুষের চাহিদা পূরণ করা সক্ষম হবে ইনশাআল্লাহ। আশুগঞ্জে মেঘনা নদীর তীরে ধানের বিশাল পাইকারি বাজার। হাওড়া অঞ্চলের এসব ধান 4 শতাধিক অটোমেটিক রাইস মিলে সিদ্ধ হয়ে 15 ঘন্টায় চালে রূপান্তরিত হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা বলা হয় আশুগঞ্জকে। এখানে 11টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে একটি সার কারখানা। এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ নদী বন্দর। এত কিছু থাকার পরেও ব্রাহ্মণবাড়িয়ার এই উপজেলাটি এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত হয়নি। তাই এখানকার ভোটাররা বলছেন, আগামীতে যিনি সংসদ সদস্য হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে যেন আশুগঞ্জকে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 11 আসনের প্রার্থীরা। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত এই আসনের বড় সমস্যা যোগাযোগ ব্যবস্থা, মাদক ও চাঁদাবাজি। আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনে জয় পেতে মরিয়া বিএনপি ও জামায়াত ইসলামের প্রার্থীরা। তাদের অঙ্গীকার, ক্ষমতায় আসলে নাগরিক সুবিধা নিশ্চিতের পাশাপাশি গড়ে তোলা হবে আধুনিক ভালুকা। তরিক ইসলামের রিপোর্ট। দেশের প্রথম মডেল থানা ও অন্যতম বেসিক শিল্পনগরী ভালুকা। রাজধানী ঢাকা থেকে 70 কিলোমিটার দূরে ময়মনসিংহের অন্তর্গত ভালুকা উপজেলা নিয়ে গঠিত ময়মনসিংহ 11 আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা প্রায় 3.5 লাখ। ভোটাররা বলছেন, এখানকার অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, চাঁদাবাজি ও মাদক এবারের নির্বাচনে সমীকরণ হিসেবে কাজ করবে। আগে অনেক মারামারি, কাটাকাটি অনেক কিছুই হইতো, এইগুলো থেকে অনেকটাই বিরত আলহামদুলিল্লাহ। ক্ষমতায় যে ফেরস্তায় আসো, এর তো কোনো সরকারি ভাতা নাই, সরকারি তো কোনো বেতন নাই, ওরা দল ক্ষমতা দিয়ে তো চলি হবো। যারাই ক্ষমতা আসুক না কেন, 1 নম্বর দুর্নীতি যেন জিরো টলারেন্সে যায়। পথে পথে দেখা মেলে প্রার্থীদের নির্বাচনী ব্যানার আর ফেস্টুন। ভোটযুদ্ধে জয়ী হতে চলছে উঠান বৈঠক ও প্রচারণা। নির্বাচনে জয়ী হলে আধুনিক ভালুকা গড়ার প্রত্যাশা বিএনপি ও জামায়াতের মনোনীত প্রার্থীদের। রাজধানী ঢাকার পরে এই ভালুকাকে সারা বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় উপশহর হিসাবে আমরা এই ভালুকাকে প্রতিষ্ঠিত করতে চাই। আধুনিক শিল্প সমৃদ্ধ শিক্ষানগরী হিসাবে আলোকিত ভালুকা আমরা করতে চাই। সবার কাছেই যাচ্ছি এবং এই মেসেজটা পাচ্ছি যে আমরা 100% ইনশাল্লাহ আমরা জয় লাভ করতে পারবো। ভালুকার বেশিরভাগ ব্যবসায়ী তারা জানে যে জামাত ইসলামের যদি এমপি নির্বাচিত হয় তাহলে আমার চাঁদা দেওয়া লাগবে না। এই যে পরিবহন সেক্টর বলেন, প্রত্যেকটা সেক্টরে বলেন, এগুলো অব্যাহত আছে 54 বছরই। এলাকা ও জীবনমান উন্নয়নের যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটার ও সাধারণ মানুষ। রাজধানীর খুব কাছে হলেও উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত ময়মনসিংহের ভালুকা উপজেলা। এই উপজেলাটি মূলত আওয়ামী লীগের ঘাঁটি থাকলেও এবারের ভোটযুদ্ধ হতে যাচ্ছে বিএনপি ও জামাত মনোনীত প্রার্থীর মাঝে। এরই মধ্যে এই এলাকার ভোটাররা করছেন নানান সমীকরণ। তারা বলছেন, এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, মাদক নির্মূল ও সন্ত্রাস দমনে যারাই ভূমিকা রাখবে তারাই এগিয়ে যাবে আগামীর ভোটযুদ্ধে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ময়মনসিংহ, ভালুকা। কিশোরগঞ্জে পাগলা মসজিদের দান বক্স থেকে অতীতের সকল রেকর্ড ভেঙে এবার পাওয়া গেল 35 বস্তা টাকা ও বিপুল পরিমাণ
স্বর্ণালংকার সহ বৈদেশিক মুদ্রা। জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা ও পুলিশ সুপার ডক্টর SM ফরহাদ হোসেনের উপস্থিতিতে 3 মাস 27 দিন পর সকালে 13টি দান বাক্স খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। গণনা কাজে অংশ নিয়েছেন আল জামিয়াতুল ইমদাদিয়া ও পাগলা মসজিদের এতিমখানা সহ দুটি মাদ্রাসার প্রায় 360 জন শিক্ষার্থী, মসজিদের 45 জন স্টাফ, ব্যাংকের 100 জন কর্মী এবং মসজিদ কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সহ মিলে প্রায় 500 লোক। মানুষের দানের এই টাকা দিয়ে তুরস্কের আদলে একটি আধুনিক ইসলামিক কমপ্লেক্স ও রিসার্চ সেন্টার তৈরি করা হবে। এছাড়া পাগলা মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে 104 কোটি টাকা FDR হিসেবে রাখা আছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা 30 আগস্ট 2025 তারিখে খুলেছিলাম, তখন টাকার পরিমাণ ছিল 12,09,37,220 টাকা, যা গণনা শেষে রূপালী ব্যাংক মসজিদের অ্যাকাউন্টে জমা করা হয় এবং প্রাপ্ত স্বর্ণ সহ অন্যান্য দ্রব্য এবং ডলারগুলো জেলা প্রশাসনের ট্রেজারিতে জমা রাখা হয়। এখন 104 কোটি টাকা রয়েছে। আবারও সালাম স্টিল ভোটার গাড়ির খবর। চট্টগ্রাম থেকে ভোটার হালচাল জানাচ্ছেন আবুল হাসনাত। কর্নেল আফসার অলি আহমেদ এই আসনে তিনি প্রার্থী হওয়ার গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি এবং তার পুত্র ওমর ফারুকও এই আসন থেকে প্রার্থী হওয়ার কথা রয়েছে। আর আরেকটি আসনে বিএনপি এখনও প্রার্থিতা ঘোষণা করেনি, সেই আসনটি হচ্ছে যে চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসন। এই আসনটি চট্টগ্রামের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে যে দুজনের নাম আমরা এখন পর্যন্ত শুনতে পাচ্ছি তারা হচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর পুত্র ইসরাফিল খসরু, আরেকজন হচ্ছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। এর বাইরে চট্টগ্রামে আসলে বিভিন্ন আসন থেকে বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে সর্বাধিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চট্টগ্রাম 14 চন্দনাইশ আসনে। এই ছিল চট্টগ্রাম থেকে সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। এবারে সালাম স্টিল ভোটার গাড়ি নিয়ে রংপুরে নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি মাহবুবুল ইসলাম। রংপুরের 6টি আসনের জন্য ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে 28 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের, জামাতে ইসলামীর নায়েবে আমির ATM আজহারুল ইসলাম এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং কিছু স্বতন্ত্র প্রার্থীও কিন্তু ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যদিও মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদানের আরও 2 দিন বাকি আছে, এই সময় সীমার মধ্যে হয়তো আরও অনেকে মনোনয়নপত্র সংগ্রহ করবেন। রংপুরে পৌষের শীতকে উপেক্ষা করে আসলে প্রার্থীরা অনানুষ্ঠানিক প্রচারে ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন, বিভিন্ন ছোটোখাটো সমাবেশে তারা বক্তব্য রাখছেন এবং তারা প্রচারণা চালাচ্ছেন পুরো দমে। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ফরিদপুরের চরাঞ্চলে ক্রমেই বাড়ছে সরিষার চাষ। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন সরিষার আবাদে ঝুঁকছেন এখানকার কৃষকেরা। গত বছর সরিষার দাম ভালো পাওয়ায় এবছর লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ। তবে মৌসুমের শুরুতেই সারের দাম বাড়ায় সরিষা আবাদে হিমশিম খেতে হচ্ছে কৃষকদের। ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বিদেশ থেকে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে ফরিদপুরের চরাঞ্চলের এক ফসলি জমিতে ক্রমেই বাড়ছে সরিষার আবাদ। গেল বছর সরিষা বিক্রি করে লাভবান হওয়ার পাশাপাশি সরিষার তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের কৃষকরা সরিষা আবাদে বেশ আগ্রহী হয়ে উঠেছেন। চরাঞ্চলের জমি থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে চলতি মৌসুমে জেলায় উচ্চ ফলনশীল জাতের বিনা 4, 9, 10, 11 বাড়ি জাতের সরিষা, টরি জাতের ও রাই 5 সরিষার আবাদ করেছেন কৃষকরা। গতবারের চেয়েও এবার বেশি ফলনের আশা করছেন তারা। তবে সারের দাম বৃদ্ধি পাওয়া সহ উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের। সার ওষুধের দাম বাড়তি দিয়ে শস্য ক্ষেত করে জুটতেছি না। ফলন ভালো সম্ভাবনা আছে যদি বাজার দর ভালো পাই। গাছের বা শস্যের দাম ভালো হয়েছে, এবার থেকে আবার বেশি করে করছি। চাহিদা বৃদ্ধি পাওয়ায় আমরা এবছর শস্য খাত করছি,
যদি দাম এরকম আরো বৃদ্ধি পায় তাহলে আমরা আরো লাভবান হব। সরিষার ফলন বৃদ্ধিতে জমিতে অতিরিক্ত সার ব্যবহার না করার পরামর্শ দেয়া সহ সকল ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের যে উঠান বৈঠকগুলো আছে এবং বিভিন্ন মিটিং আছে, কৃষকদের সবসময় বলছি যে সরিষা চাষের জন্য তারা অতিরিক্ত কোনো সার ব্যবহার না করে, সেক্ষেত্রে ফলন যেমন কমবে তেলের পরিমাণও কমে যাবে। জেলায় এবছর 14,463 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। দীর্ঘদিনের সীমান্ত বিরোধের জেরে চলমান সংঘর্ষ বন্ধে তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। স্থানীয় সময় শনিবার কম্বোডিয়ার পক্ষ থেকে প্রকাশিত এই যৌথ বিবৃতিতে জানানো হয়, দুদেশের প্রতিরক্ষা মন্ত্রীরা স্বাক্ষর করার পরে 27 ডিসেম্বর 2025 দুপুর 12টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে। এতে সব ধরনের অস্ত্র ব্যবহার বন্ধ থাকবে এবং বেসামরিক মানব স্থাপনা ও সামরিক লক্ষ্যবস্তুর উপর হামলা বন্ধ করা হবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, সীমান্ত এলাকায় সব ধরনের সেনা চলাচল স্থগিত থাকবে এবং বাস্তুচ্যুত সাধারণ মানুষকে দ্রুত নিজ নিজ ঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। এছাড়া দুই দেশ সীমান্তে মাইন অপসারণ, সাইবার অপরাধ দমন এবং পারস্পরিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে দুর্নীতি মামলায় আরও 15 বছরের অবৈধ অস্ত্র উদ্ধার ও পেশি শক্তি নিয়ন্ত্রণ করতে না পারলে বহুল প্রতীক্ষিত নির্বাচন উৎসব মুখর হবে না বলে আশঙ্কা করছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য জেসমিন টুলি। নির্বাচন পর্যবেক্ষক সংস্থা ভয়েস নেটওয়ার্কের উদ্যোগে খুলনা অঞ্চলে নির্বাচন পর্যবেক্ষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় তিনি কথা বলেন। সকালে খুলনা শিল্পকলা একাডেমির থিয়েটার হলে আয়োজিত কর্মশালায় সংস্থার স্টিয়ারিং কমিটির সভাপতি এনায়েত হোসেন, ভয়েস নেটওয়ার্কের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডক্টর শাহবুল হক ও খুলনা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রাজু আহমেদ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন ভয়েস নেটওয়ার্কের সদস্য সচিব এবং এটিএন বাংলার প্রধান প্রতিবেদক একরামুল হক সায়েম। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নির্বাচনী আসনগুলোর 3 শতাধিক পর্যবেক্ষক কর্মশালায় অংশ নেন। নির্বাচনে আইন শৃঙ্খলা যদি আমরা ঠিক না করতে পারি, নির্বাচনী পরিবেশটা যদি আমাদের সেই মাত্রায় সঠিক না থাকে, তাহলে কিন্তু অনেকগুলো ঝুঁকি বেড়ে যাবে। যেমন আছে অবৈধ অস্ত্র আছে এবং অবৈধ টাকা আছে, এই দুটো নির্বাচনকে সুনিশ্চিত করার জন্য যথেষ্ট। এবারে খেলার খবর। স্বপ্নের শুরুটা রঙিন হলো না নোয়াখালী এক্সপ্রেসের। বিপিএল এর 12তম আসরে প্রথমবারের মতো অংশ নেওয়া দলটিতে 65 রানে হারিয়ে জয় দিয়ে এবারের টুর্নামেন্ট শুরু করল চট্টগ্রাম রয়্যালস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ম্যাচ সেরা মির্জা বেগের 50-তে 6 উইকেটে 174 রান তোলে চট্টগ্রাম রয়্যালস। দলের পক্ষে সর্বোচ্চ 80 রান করেন মির্জা। 26 রানে আসে মেহেদী হাসানের ব্যাট থেকে, জবাবে দলের 54 রানে 4 উইকেটে হারিয়ে বিপর্যয়ে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। সেই বিপর্যয় আর তারা কাটাতে পারেনি। চট্টগ্রামের বোলিং দাপটে মাত্র 109 রানে অল আউট হয় বিপিএল এর নবাগত দলটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন সম্পন্ন করলেন তারেক রহমান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওসমান হাদির কবর জিয়ারত ও জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা। ইসিতে ফিঙ্গার ও আইরিশ দিলেন জাইমা রহমান। ভোটার হলেন ঢাকা 17 আসনে। 7 থেকে 24 ঘন্টায় এনআইডি পাবেন জানালেন ডিজি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন রুমিন ফারহানা। প্রয়োজনে দল ছাড়ার ঘোষণা। জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াতের প্রার্থী। এবং কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মিলল 35 বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার। অতীতের সব রেকর্ড ভেঙেছে দাবি ডিসির। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।